এই যে সিদ্ধু, এটাকে ভাপে এবার গরম করা হবে, সিদ্ধ করা হবে। মালানা গ্রামটা কিন্তু অদ্ভুত একটি গ্রাম। বড় বাজে খবর, এই মুহূর্তে আমাদের ট্রেন 12006 কালকা নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেসের স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা। টাটা, দেখা, বাই, দেখা হবে। আমার একটা কথা বলার আছে সবাই। হ্যাঁ, এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঝাউ বাংলার রহস্যে একটা কথা পড়েছিলাম। যদি বলতো যে আমরা চিকেন ভুনা খিচুড়ি খাওয়াচ্ছি, তাহলেও ব্যাপারটা কাছাকাছি জায়গায় একটা দাঁড়াতো। কিন্তু কলকাতাবাসীর সঙ্গে বিরিয়ানি নিয়ে ছ্যাবলাম, এ কি জনগণ মেনে নেবে? একেবারেই না। সেটাই হচ্ছে কথা, এটাই ব্যাপার। क्या होगा स्कूल में? फंक्शन है, 14 नवंबर है ना, इसलिए बाल दिवस। थोड़ा स्माइल तो दे दो और हाय बोल दो, থ্যাংক ইউ। এখন সকাল প্রায় 10টা, 14ই নভেম্বর আজকে। আমরা রয়েছি সাঙ্গারে। গতকাল এসেছি, গতকাল সাঙ্গারের ভিডিওস দেখিয়েছি, এর আগের পর্বে দেখেছেন আপনারা। এখন ব্রেকফাস্ট করব এই দোকানটাতে সিদ্ধু দিয়ে। সিদ্ধু এখানে একটা স্থানীয় ট্র্যাডিশনাল খাবার, অনেকটা পিঠের মতো দেখাচ্ছি। অর্ডার দিয়েছি, উনি বানাচ্ছেন। এখান থেকে আজকে চলে যাব মানালা গ্রাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। সাঙ্গারে এটা একটা লোকাল দোকান। এই মোমোর যে মোকটু হয় না মোমো বানানোর, সেই রকমই একটা পাত্র। তাতেই এই যে সিদ্ধু, এটাকে ভাপে এবার গরম করা হবে, সিদ্ধ করা হবে, তারপর দেওয়া হবে। ওপরটা যে দেখছেন, এটা পিঠের মতোই, আটা দিয়ে তৈরি হয় ওপরটা, আর ভেতরে থাকে আখরোট পেশা। সিদ্ধু দুরকমভাবে সার্ভ করা হয়, একটা হচ্ছে ঘিয়ের সঙ্গে আর একটা হচ্ছে চাটনির সঙ্গে। আমরা দুটোই অর্ডার দিয়েছি, একটা সিদ্ধ দিয়েছি ঘিয়ের সঙ্গে, একটা চাটনির সঙ্গে। আচ্ছা, এই আটা সে আপ সিদ্ধ বানাতে हो? এখানে ঘি দিয়েছে বাটিতে, আর এই হচ্ছে সিদ্ধু। ওপরটা, এই বাইরের লেয়ারটা, এটা আটা, আখরোট পেশা, ভেতরের পুরটা এখান দিয়ে একটু ঘিতে দিয়ে। ভালো, তবে আরো ভালো হতে পারতো নাকি? না, খুবই ভালো। আচ্ছা, এটা হচ্ছে চাটনি দিয়ে করা। চাটনিটা ওই পেঁয়াজ আরও কিছু দিয়েছে। আহা, ভালোই। হ্যাঁ, গরম গরম, হ্যাঁ, ভালো ভালো। ফাটাফাটি লাগছে গরম গরম। ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগছে। দুর্দান্ত ব্রেকফাস্ট হলো। একটা পোচও করে দিয়েছিল, আপনাদের মিডোসটা আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে সানগড় মিডোস, পুরো মিডোজের রোড। কালকে পাশটায় ছাওয়া ছিল, দারুণ লাগছে। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আকাশটা দেখুন একবার, কি অপূর্ব লাগছে। এখান থেকে 3 কিলোমিটার হেঁটে একটা ওয়াটারফলস আছে, বারসাঙ্গার বলে। এখন জল নেই, আমি আমাদের হোটেল থেকে বললো গিয়ে লাভ নেই। আপনারা যদি অক্টোবরে বা সেপ্টেম্বরে আসেন, এখান থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে পারেন বারসাঙ্গারে। ওই 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আপ ডাউন, আর একটু বেশিও লাগতে পারে। মালানা ভিলেজ এখান থেকে 88 কিলোমিটার, গুগল যা বলছে সময় লাগবে 3.5 ঘন্টার মতো। আমাদের 4 থেকে 4.5 ঘন্টা তো লেগেই যাবে, আর মাঝে খিদে পেলে আবার দাঁড়াতে হবে খাবার জন্য, লাঞ্চের জন্য। 7 কিলোমিটার এরকমই চলবে, তারপর একটু রাস্তা ভালো হবে। এখন সময় 1:06। আমরা আগের দিন যেখানে মাটন ভাত খেয়েছিলাম সেই জায়গাটা পেরিয়ে এলাম। পল জিজ্ঞেস করছে আজকেও মটন ভাত খেয়ে নাও, এখন খিদে পায়নি আমাদের কারোর। এই হচ্ছে সেঞ্জ নদী। আর একটু আগে গেলেই অট পড়বে, অট টানেল, আর 3.5 কিলোমিটার, সেখানেই বিয়াস আর এই সেঞ্জের কনফ্লুয়েন্স রয়েছে। এই যে এই সেঞ্জ নদী, এটাই ওপাশে তীর্থার নদী, আর এটাই এসে মিলেছে বিয়াসের সঙ্গে এইখানে। এই হচ্ছে কনফ্লুয়েন্স। এই পানপুরি, হ্যাঁ, উঠছে 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 উঠছে। এ পাশের নদীটা, এটা হচ্ছে বিয়াস, আর এই ডান দিক থেকে যেটা এসেছে, এই ডান দিক থেকে এটা হচ্ছে সেঞ্জ বা তীর্থান। অসাধারণ কালার, পান্না সবুজ বলে না, হ্যাঁ, এই যে পান্না সবুজ। এটা নিয়ে আমারও একটু কনফিউশন রয়েছে। এই যে সেঞ্জ নদী বলছি, এটা কিন্তু গুগল ম্যাপে যদি দেখেন, আর একটু যদি আমি পেছন দিকে যাই, লেখা আছে এটাই তীর্থান নদী। তো এই নিয়ে একটু সমস্যা রয়েছে, আমি এখনও ক্লিয়ার নই। আমাদের ড্রাইভার হ্যারি বলছে যা সেঞ্জ তাই তীর্থান,
আপনাদের যদি কিছু জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। গুগল ম্যাপে ওটাই আছে, সেঞ্জ নদী আর তীর্থন নদী একই নদী, সামনেই অট টানেল। আমরা NHPCর বাঁধ পেরিয়ে এলাম, ওখানে ছবি তোলা বারণ ছিল, পার্বতী 2 অ্যান্ড পার্বতী 3 প্রজেক্ট। এই যে আমরা ঢুকছি এবার অট টানেলে। এই যে জায়গাটায় এসে পৌঁছালাম অট টানেল ক্রস করে, এর নামই অট, বেশ বড়সড় একটা বাজার গঞ্জ। এই অট টানেলের দৈর্ঘ্য হচ্ছে 2.8 কিলোমিটার। অট টানেল ক্রস করে এখন আমরা চলে এসেছি 4 লেন হাইওয়েতে। দেখুন দুর্দান্ত হাইওয়ে, এটা মানালি অবধি যাবে। এখান থেকে মানালি 60 কিলোমিটারসই, গুগলও তাই বলছে। রাস্তার ওপাশে ডান দিকে ওদিক দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস। আমার মেয়ের নামও বিয়াস, বিপাশা। আর 19 কিলোমিটার গেলেই কুলু, আর এখান থেকে 58 কিলোমিটার হচ্ছে মানালি। এখন আমার ঘড়িতে 1:45 মিনিট। কুলুতে হাইওয়ের পাশে একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এই বিয়াস নদী বইছে, ওপাশে কুল্লু শহর। ছাড়িয়ে চলে এসেছি বেশ খানিকটা আমরা কুল্লু থেকে। বেশ ভালো জায়গা, নদীর পাড়ে, দারুণ লাগছে বিয়াস। আমি আমার মেয়েকে বিয়াস বলেই ডাকি, যখন বলছি বিয়াস বিয়াস, বিয়াসের কথা মনে পড়ে যাচ্ছে। অনেকে হয়তো ভাবছেন আমার মেয়ের বয়স কত, কি করে। মেয়ে এখন চাকরি করে একটা সফটওয়্যার কোম্পানিতে, আর ছেলে ও মুম্বাইতে হোটেল ম্যানেজমেন্ট পড়ে। বাটার নান, হান্ডি চিকেন, মানে চিকেন হান্ডি, ডাল মাখনি, স্যালাড, এই হচ্ছে আমাদের লাঞ্চ। কেমন হয়েছে পৃথ্বীজিৎ? ভালো, আমি ডালটা খাচ্ছি আর রুটিটা সব থেকে ভালো। ঠিক, ডাল আমার ডাল মাখানি অতটা ভালো লাগছে না, কিন্তু চিকেনটা দারুণ করেছে। খাবারটা মোটামুটি ভালোই ছিল, 1300 সামথিং বিল হয়েছে 4 জনের। আচ্ছা, আমরা আবার ব্যাক করছি। আমরা ওইখানে খেতেই গিয়েছিলাম, একটু এগিয়ে গিয়েছিলাম কুলু থেকে। এবার ভুন্টারের দিকে যাচ্ছি। ভুন্টার থেকে বাদিকে রাস্তা চলে গেছে মালানা ভিলেজের। এই বাদিকের রাস্তা নিলাম আমরা ব্রিজটা পেরিয়েই। যারা কাসল যাবেন তারাও এই রাস্তাই ধরবেন। আমরা আজকে কাসল যাচ্ছি না, আমরা বাইপাস করে মালানাতে চলে যাব। আমরা মালানা দেখে কাসলে আসবো। কাসলেই আজকে আমাদের নাইট স্টে। এটা হচ্ছে পার্বতী নদী, এটা গিয়ে পড়েছে বিয়াসে। এই যে আমরা মালানাতে যাচ্ছি, মালানা কিন্তু পার্বতী ভ্যালিরই একটা অংশ। এখন সময় হচ্ছে 3:10। আমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করেছি, কারণ হচ্ছে দ্রুত আলো কমে আসছে। আমরা মালানা গিয়ে পৌঁছাবো আরও ধরুন এখান থেকে ঘন্টাখানেক সময় লাগবে, মানে 4:15 নাগাদ গিয়ে পৌঁছাবো। তারপরে আর আলো থাকবে না ভিডিও করার মতো, আপনাদের ভালোভাবে দেখাতে পারবো না, অন্ধকার হয়ে যাবে। আমাদের আজকে আর একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল সাঙ্গার থেকে। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো আমরা এখন ঠিক করলাম যে এখন আমরা চলে যাব কাসলে, আর খানিকটা এগিয়ে বাদিকে রাস্তা কাসলে চলে গেছে। কাসলে নাইট স্টে করব। কালকে একটু তাড়াতাড়ি বেরোবো, কালকে 7:30-8টার মধ্যে বেরিয়ে যাব। কাসল থেকে মালানা যেতে আমাদের সময় লাগবে ঘন্টাখানেক। 9টা নাগাদ মালানা পৌঁছে যাব। তারপর মালানাকে এক্সপ্লোর করে ঘন্টা 2-2.5 ওখানে থেকে সেখান থেকে রওনা দিয়ে আমরা চলে যাব চণ্ডীগড়। পরশু সকালে চণ্ডীগড়ে আমাদের ট্রেনের টিকিট কাটা রয়েছে, শতাব্দী এক্সপ্রেস, কালকা শতাব্দী দিল্লির জন্য। ওইদিকে আমরা মালানার রাস্তা ছেড়ে এলাম, এইদিকে কাসল। এখন 3:35 বলছে, আরও 50 মিনিট লাগবে এখান থেকে মালানা। মালানা এই গ্রামটা বলা হয় সারা পৃথিবীর ওল্ডেস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। ওল্ডেস্ট ডেমোক্রেসি হচ্ছে এই মালানা। এই গ্রামের আদব কায়দা, কৃষ্টি, কালচার সব কিছু কিন্তু আলাদা, নিজস্ব এবং ইন্ডিপেন্ডেন্ট। কাসলে ঢুকে গিয়েছি আমরা। এখন সময় 3:45। হোটেলে গিজগিজ করছে পুরো। কাসল শহর থেকে একটুখানি এগিয়ে এটা হচ্ছে আমাদের আজকের আস্তানা। দারুণ জায়গা, একদম নদীর পাশে। গুড মর্নিং ফ্রম কাসল। আমরা দাঁড়িয়ে আছি কাসল বাজারে। আজকে
16 তারিখ না 15 তারিখ? 15 তারিখ। 15 তারিখ শুক্রবার। এখন সকাল 8:45। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি চেক আউট করে, এখন যাচ্ছি মালানা গ্রাম। গতকাল তো যাইনি মালানাতে, আজকে সকালে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। মালানা দেখে নিয়ে আমরা যাব চণ্ডীগড়, সেখানে রাতে থাকবো, আর কাল সকালে চণ্ডীগড় থেকে শতাব্দী ধরে যাব দিল্লি। হ্যাঁ, আর এই কাসল বাজারে যেখানে দাঁড়িয়ে আছি এখনও বাজারটা পুরোপুরি জেগে ওঠেনি, আস্তে আস্তে দোকানপাট খুলছে চারিদিকে 2-1টা করে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম এখানে ব্রেকফাস্ট করব, কিন্তু এখনও সেরকম কোনো কিছু চোখে পড়ছে না আর কি। এই কাসল জায়গাটা পাশ দিয়েই বয়ে গেছে পার্বতী নদী, মেইনলি ইয়াংস্টার্সদের কাছে পপুলার। পার্টি করার জন্য আসে, ইয়াংস্টার্সরা ছুটি কাটানোর জন্য আসে, ঠিক যেরকমটা আমরা দেখেছিলাম ওই জিভি, অনেকটা সেই রকমই ভাইব। তবে বাজার ছাড়া কিন্তু আশেপাশে আর কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে খানিকটা দূরে মণিকরণ আর মালানা গ্রাম। যারা কাসলে এসে থাকতে চাইবেন তারা এই 2 জায়গা কাসলকে বেস করে ঘুরে দিতে পারেন। এই হচ্ছে কাসলের মেইন মার্কেট। এটা মোটামুটি এই 700-800 মিটার দীর্ঘ। এই ঝর্ণাটা গিয়ে পড়েছে পার্বতীতে, ওই যে ওখান দিয়ে পার্বতী বইছে। এখান থেকে কাসল থেকে মণিকরণ 5-6 কিলোমিটার, আর মালানা গ্রাম 21 কিলোমিটার, ঘন্টাখানেক সময় লাগবে। আর আপনারা জানেন আমরা এই ট্যুরটা করছি সোল অফ ট্রিপের পলের সঙ্গে। পল পেছনে বসে রয়েছে, সঙ্গে রয়েছে হ্যারি। মালানা গ্রামটা কিন্তু অদ্ভুত একটি গ্রাম, ওখানে গিয়ে আমি বলছি মালানা সম্পর্কে যাবতীয় তথ্য, আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে। মালানা গ্রামের সংস্কৃতি ইউনিক, ওদের আইন ব্যবস্থা নিজস্ব, ওদের শাসন ব্যবস্থা নিজস্ব, ওদের একটা নিজস্ব ডেমোক্রেটিক সিস্টেম রয়েছে, যেটাকে বলা হয় সারা পৃথিবীর প্রাচীনতম ডেমোক্রেসি। আমি একটু আগে বোধহয় বললাম এই মালানা হচ্ছে প্রাচীনতম ডেমোক্রেসি ওয়ার্ল্ডের। পৃথ্বীজিৎ পেছন থেকে প্রতিবাদ জানালো, পৃথ্বীজিৎ বলছে যে না, প্রাচীনতম বলিস না, বল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। তাই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, প্রাচীনতমগুলোর মধ্যে একটা। আশ্চর্য ব্যাপার, তাই না? আমি ওখানে গিয়ে বলছি ইন ডিটেলসে মালানা সম্পর্কে। এখন সময় 8:03। গুগল বলছে আরও 45 মিনিট লাগবে আমাদের মালানা পৌঁছাতে। আমরা ওই দিকের রাস্তাটা ছেড়ে দিলাম, যেটা ভুনটার চলে গেছে, ডান দিকে ঢুকলাম। মালানা হাইড্রো পাওয়ার প্রজেক্টের পাশ দিয়ে এই রাস্তা চলে গিয়েছে মালানা গ্রামে। বাদিকে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এদিকে বাদিকটায় ছবি তোলা বারণ, তাই দেখাতে পাচ্ছি না। বড় বাজে খবর, এখানে দেখুন কি অবস্থা, রাস্তা পুরো ভেঙে গিয়েছে ধসে। এখান থেকে ট্রেকিং করে যেতে হবে এবং তার জন্য সময় লাগবে। হ্যাঁ ও হ্যাঁ, হ্যাঁ ওইখানে মালানা গ্রাম, পুরো সারাদিন লেগে যাবে। এই দেখুন এখানে কি অবস্থা, রাস্তা পুরো ভেঙে গিয়েছে, এরপরে আর গাড়ি যাবে না। এইখানটায় হচ্ছে মালানা গ্রাম, এখান থেকে আরও 8 কিলোমিটার মতো। দেখে যা মনে হচ্ছে যে সময় লাগবে ওই 3 ঘন্টা, যাতায়াত মিলিয়ে তো 6 ঘন্টা তো লেগেই যাবে। আজকে রাতের মধ্যে আমাদের চণ্ডীগড় পৌঁছাতেই হবে, কারণ কাল সকালবেলা ট্রেন, কাল বিকেলে ফ্লাইট দিল্লি থেকে। ব্যাড লাক। মালানা গ্রাম নিয়ে প্লিজ একটু সার্চ করুন, আমি বলে দিচ্ছি ওখানে ওদের আইন ব্যবস্থা আলাদা, ওরা ডেমোক্রেটিক সিস্টেম। ওদের গ্রামে কিন্তু 2টো হাউস রয়েছে, আপার হাউস, লোয়ার হাউস, এবং ওখানে বাইরের লোকেদের কোনো কিছু ছুতে দেওয়া হয় না। এবং সেটা যদি ছোন আপনারা, ওখানে মন্দির বা কারো বাড়ি, কোনো আসবাবপত্র, কোনো কিছু আপনি টাচ করতে পারবেন না, টাচ করলে ফাইন হবে আপনার। মালানা গ্রামের অধিবাসীরা যদি বাইরের লোকেদের কাউকে ছুঁয়ে দেয়, তাহলে ওরা স্নান করে নেবে সাথে সাথে। ওরা নিজেদের পিউরিটিটাকে প্রিজার্ভ করেছে এভাবে। বলা হয় ওদের গ্রামে যে হেড অফ দ্য স্টেট, সে হচ্ছে জামলু দেবতা, জামলু ঋষি। অনেক হিস্টোরিয়ান জামলু ঋষিকে জামদগ্নি মুনির সঙ্গে রিলেট করেন, কিন্তু আসলে জামদগ্নি মুনি আর জামলু ঋষি একই মানুষ কিনা এই নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। এই মালানা গ্রামের আদব কায়দা, কৃষ্টি সব কিছুই কিন্তু আলাদা। আরেকটা জিনিস, মালানা গ্রামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এনারা দীর্ঘদিন ধরে মারিজুয়ানা চাষ করে আসছেন, এবং সেই জন্য বিদেশিরা ওখানে ওর আকর্ষণে যায়। ওটাও আমাদের দেশে তো ইলিগাল জানেন, কিন্তু ওদের গ্রামের পেরিফেরির মধ্যে ওরা ওটাকে লিগাল মনে করে। ব্যাড লাক।
8,700 ফিট উচ্চতায় এই গ্রাম। টোটাল বাসিন্দা এখন প্রায় 2,000। 1961 সালে যখন জনগণনা হয়েছিল তখন 550 জন অধিবাসী ছিল এই গ্রামে, এখন বেড়েছে। 1911 সালে GM ইয়ং সাহেব, যিনি ব্রিটিশ সরকারের একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, পরবর্তীকালে উনি দারুণ দারুণ উপন্যাস লিখেছেন, হিস্টোরিয়ান, উনি গিয়েছিলেন ওখানে এবং উনি ওনাদের সম্পর্কে সভ্য জগতের সঙ্গে পরিচয় করান। এই হচ্ছে মালানা গ্রামের একটা ব্রিফ ডেসক্রিপশান দিলাম। একটা কথা বলবো মালানা সম্পর্কে। অনেকে মনে করেন এই গ্রামের অধিবাসীরা আলেকজান্ডারের সঙ্গে আসা গ্রিক সৈন্যবাহিনীর উত্তরপুরুষ। আবার অনেকে মনে করেন এনাদের এক্সিস্টেন্স কিন্তু প্রি অ্যারিয়ান যুগেও ছিল, সেই সময় থেকে এনারা এখানে রয়েছেন। তো আসলে কোনটা সেই সম্পর্কে কিন্তু মতানৈক্য রয়েছে। পরে আবারও যদি সময় পাই কখনো, আগামী বছর যদি রাস্তা ঠিক হয়ে যায়, তাহলে চেষ্টা করব মালানা গ্রামে আবার আসার। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, একবার তো আসতেই হবে। পৃথ্বীজিতের আসার বিশেষ কারণ রয়েছে? না না, তোমারও সেই একই কারণ রয়েছে। না, আমার কোনো বিশেষ কারণ নেই, পৃথ্বীজিতের আসার বিশেষ কারণ রয়েছে। দেখেছেন তো একটা ব্যাচেলার লোক পাওয়ার কত সুবিধা, ঘাড়ে ঘাড়ে বন্দুক রেখে দিন রাত্রির যে কোনো ব্যাপারেই চালাতে পারে, বুঝলেন? হ্যাঁ, দেখুন, আপনারা বিশ্বাস করবেন না, একদম বিশ্বাস করবে, দিনের পর দিন আমার ঘরে বন্দুক রেখে ছোকরা চালাচ্ছে, বুঝলেন? নরম ঘাড়, শক্ত ঘাড়, বল শক্ত ঘাড়, নরম কেন হবে? বলছি ঘাড় শক্ত। হ্যাঁ, ঘাড় শক্ত, শক্ত ঘাড়, বন্দুক রেখে চালানো যেতেই পারে। চলো এখানে চা খাওয়া যাক। চলো চলো, লোকাল চা খাই। আমাদের একটা ব্যাড লাক, লাদাখ ট্যুরে বনবরঞ্জন দূর থেকে দেখলাম, যেতে পারলাম না। আর এবারও মালানা দূর থেকে দেখছি, যেতে আর পারছি না। সবারই মন খারাপ। হ্যারির কাছেও খবর ছিল না, হ্যারিও আফসোস করছে যে কালকে আমরা সিমলা চলে যেতে পারতাম বা অন্য কোথাও থাকতে পারতাম। আজকে সকালে এত সকালে উঠলাম, পরেরও মন খারাপ, কিছু করার নেই। রাস্তায় বেরোলে এগুলো হতেই পারে, ইনফরমেশনটা থাকলে ভালো হতো। আমরা এখন চণ্ডীগড় যাচ্ছি, একটু তাড়াতাড়ি পৌঁছে যাব চণ্ডীগড়। তবে হ্যারি পুরোটা যাবে না, হ্যারি আমাদের সিমলা অবধি নিয়ে যাবে, কারণ হ্যারির গাড়ি, এই যে গাড়িটা রয়েছে, এটা নিয়ে চণ্ডীগড় যাওয়া যাবে না, ওখানে পুরনো গাড়ির রেস্ট্রিকশনস রয়েছে। এখন 10:03, আমরা হাইওয়েতে চলে এলাম। এখন আর কোনো চাপ নেই, এখানে ফল কিনবো বলে দাঁড়ালাম ভুন্টারে। এই হচ্ছে গোল্ডেন অ্যাপেল, আর এটা হচ্ছে আমাদের সেই হিমাচলি নর্মাল অ্যাপেল। गोल्डन एप्पल वो 100 भी है, 120 भी है, कौन सा चाहिए आपको? अच्छा वाला, अच्छा वाला 120। इधर भी 120 है, तो हम थोड़ा सस्ता कीजिए। हाँ, वही 2-3 दिन থাকবে আর কি। ये तो ग्रीन वाला है ना, ये कितना है? ये 120 किलो। আমরা গ্রিন অ্যাপেল নিলাম, গোল্ডেন অ্যাপেল নিলাম। এই যে বাক্সটা, এই বাক্সটার মধ্যে 6 কিলো 400 গ্রাম রয়েছে, দাম নিল 800 টাকা। আর আলাদা করে খোলা নিলাম, খোলা এই গ্রিন অ্যাপেল, এই সরি গোল্ডেন অ্যাপেল, এটা নিল 100 টাকা কিলো, আর গ্রিন অ্যাপেল নিল 120 টাকা কিলো। এখানে রসুন দারুণ, আমরা রসুনও নিচ্ছি, লোকাল রসুন 450 টাকা করে কিলো, 1.5 কিলো রসুন নিলাম। পল আগে রসুন নিয়েছে, सुपर वाला, लेकिन आप भाव बहुत ज़्यादा लेते हैं। 120 रुपया ग्रीन ओनली 1 केजी लेसन 450, वो भी तो ज़्यादा ही है। সকাল থেকে চা ছাড়া আর কিচ্ছু খাওয়া হয়নি। হাইওয়ের পাশে একটা ধাবায় দাঁড়িয়ে এখন আমাদের ব্রাঞ্চ চলছে। ডাল, মিক্স ভেজ আর রুটি, রুটিটা দুর্দান্ত পড়েছে এখানে। অট টানেল পেরিয়ে এলাম, বাদিকে হচ্ছে সাইঞ্জ আর ডান দিকে মান্ডি। আমরা এখন মান্ডি হয়ে যাব সিমলার দিকে। সিমলাতে ঢুকবো না, আমরা সিমলাকে বাইপাস করে বেরিয়ে যাব। এটা হলো টানেল নাম্বার 12। একটার পর আরেকটা টানেল এখানে। এর আগে ছিল টানেল নাম্বার 12, তারপর জাস্ট একটা 150 মিটারের গ্যাপ, তারপর আবার টানেল নাম্বার 11। আচ্ছা, এই 2 লেন কিন্তু জাস্ট যাওয়ার জন্য, আসার জন্য পাশে আরেকটা টানেল রয়েছে। আমরা এখন আছি এই মান্ডি ডিস্ট্রিক্টের হারাবাগ বলে একটা জায়গায়। এখানে আমাদের গাড়ি এক্সচেঞ্জ হলো। এই হচ্ছে আমাদের নতুন গাড়ি, ইটিওস। চলো
এখন হ্যারি সিংকে বিদায় জানাতে হবে। হ্যারি জি তোকে বিদায় জানাতে হবে। बाय बाय, बहुत अच्छा गुजरा। হ্যাঁ সত্যি ठीक है, দারুণ কাটালাম সময়। आप दर्शकों को बोल दीजिए, बाय बाय कर दीजिए। हाँ, खुश रहिएगा। ओके, आपका नाम क्या है? मेरा नाम सुमित है सर। সুমিত। হ্যাঁ, ওকে সুমিত ওকে, চৌহান। ঠিক আছে। এখন ঘড়িতে 1:50 আমরা এখান থেকে রওনা দিলাম। এখান থেকে সিমলা 140 কিলোমিটারের মতো, সময় লাগবে 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা। যখনই উপর থেকে নেমে এলাম এখানে, গরমে আর টেকা যাচ্ছে না, জ্যাকেটটা তো ছেড়ে ফেলতেই হলো। আরেকটা ফুল হাতা কালো রঙের গরম জামা ছিল, সেটাও ছেড়ে ফেললাম। বেশ গরম লাগছে। এই ঢুকে গেলাম টানেল নাম্বার 4-এ। সিমলা থেকে চণ্ডীগড় থেকে মানালি অবধি 12টা টানেল আছে এরকম, আর প্লাস একটা অড টানেল, ওটা ধরলে 13টা। এই নতুন তৈরি হওয়া 12টা টানেল রয়েছে চণ্ডীগড় থেকে মানালি অবধি। বাদিকে এখন শতদ্রু। এই আমরা ঢুকছি টানেল নাম্বার 2-এ। এরপর আর একটাই টানেল থাকবে। এই হচ্ছে টানেল নাম্বার 1। এখন সময় ঘড়িতে ঠিক 4টে। আমরা এসে পৌঁছেছি চণ্ডীগড়ে, অনেক আগেই পৌঁছে গেলাম। ও বলছে রাস্তা খালি ছিল, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছাতে পারলে। জেনারেলি জ্যাম থাকে চণ্ডীগড় সিটির মধ্যে না, পুরো ধোঁয়াশা। আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন, পুরো শহরটা ধোঁয়াশায় ডুবে আছে, এতটাই পলিউশন এখানে। পুরো পাঞ্জাব আর দিল্লির আশপাশে, নয়ডা, এইসব জায়গায় কিষানরা ফসল তোলার পরে সেগুলোকে জ্বালিয়ে দেন মাঠে। তার জন্যই এই ধোঁয়াশাটা ক্রিয়েট হয় এই সময়। এটা না করার জন্য গভর্নমেন্ট থেকে অনেক রকমের অনেকবার বলা হয়েছে, কিন্তু কিষানরা মাটিতে পোতার বদলে ওই ফসল জ্বালিয়ে দেন, মানে ফসলটা তুলে তারপরে যে খড় যেটাকে আমরা বলি সেটাকে জ্বালিয়ে দেন। এটা একটা বিরাট প্রবলেম উত্তর ভারতে। এখন রাত 8:32। আমরা চণ্ডীগড়ে হোটেলে চেক ইন করেছি ওই 5:30 পৌনে 6টা নাগাদ। আবার একটু বিশ্রাম নিয়ে এখন ডিনার করতে বেরিয়েছি। পল আমাদের নিয়ে এলো এইখানে। হ্যাঁ, মানে আমি এই মুহূর্তে দুজন পালের সঙ্গে পাল ধাবা এসেছি। এই ধাবাটার নাম হচ্ছে পাল ধাবা। এটা নাকি সাংঘাতিক ভালো খাবার দাবারের জন্য। দেখা যাক। এখানে যে বিভিন্ন সেলিব্রিটিরা এসেছেন তাদের ছবি এখানে টাঙানো রয়েছে। ভিড় সাংঘাতিক ভেতরে, কিন্তু তাও জায়গা পাওয়া গেল। 3-4টে টেবিল খালি, প্রায় গোটা 30-35 টেবিল রয়েছে। বাটার নান, একটা ফুল রাইস আর মাটন মশলা। তন্দুরি রুটির দাম হচ্ছে 25 টাকা, আর তাওয়া রুটির দামও হচ্ছে 25 টাকা। ঘি লাগিয়ে নিলে 10 টাকা করে বেড়ে যাবে। আর আমরা যে মাটন মশলা নিয়েছি তার দাম হচ্ছে, ফুলের দাম হচ্ছে 580 টাকা, হাফ নিলে 2 পিস 330 টাকা। পৃথ্বীজিৎ আবার হাফ কিমা কলেজে। হ্যাঁ, কেন ফল বললো সেটা অনেক এখানে দুর্দান্ত। তাই হ্যাঁ, চলো দেখা যাক। স্পেশাল বলছো, এখানকার স্পেশাল। মাংস একদম তুলতুলে নরম। এটা একেবারেই ভাত দিয়ে খাওয়ার মতো আইটেম নয়, দারুণ, খুব সুন্দর, তবে একটু রিচ। এটা তো মাটন কিমা কলেজি। হ্যাঁ হ্যাঁ, রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট জিনিস। রুটি বা ওই যে শাঁকা পাউরুটি, কোয়ার্টার পাউন্ড, ওই দিয়ে খেলেও ভালো লাগে। তাই হ্যাঁ, গুড মর্নিং। আজকে 16 তারিখ, 16ই নভেম্বর 2024। এখন সকাল 6:25। আমরা রয়েছি চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণের মধ্যেই 6:45 এখানে এসে পৌঁছাবে কালকা নতুন দিল্লি 12006 শতাব্দী এক্সপ্রেস। তাতে করেই আমি পৃথ্বীজিৎ আর পল যাব দিল্লিতে। 12006 শতাব্দী এক্সপ্রেস কালকা থেকে ছেড়ে আসে 6:15-তে, আর চণ্ডীগড়ে এসে পৌঁছাবে 6:45। এখান থেকে ছাড়বে 6:53-তে। 8 মিনিট স্টপেজ চণ্ডীগড়ে। পাখির কলতানে মুখরিত চণ্ডীগড় স্টেশন। সত্যি সত্যি, হ্যাঁ, এটা দারুণ লাগছে। দারুণ পরে এত একসঙ্গে পাখি
চারিদিকে ঝিকঝিক করছে ভোরবেলা বেশ সুন্দর ভালো লাগে। সত্যি সত্যি। 6:57 বাজে ছাড়লো, যদিও হোয়ার ইজ মাই ট্রেন বলছিল 7টায় ছাড়বে। এবার আমাদের 3 জনের সিটই আইলে, কারোর উইন্ডো পড়েনি, আর 3 জনের সিট 3 জায়গায়। এই যে পৃথ্বীজিৎ ওখানে, আর পেছনে পল। আমরা যাচ্ছি এক্সিকিউটিভ ক্লাসে। এই শতাব্দীতে 2টো ক্লাস রয়েছে, একটা হচ্ছে এসি চেয়ার কার আর একটা এক্সিকিউটিভ ক্লাস। ভাড়া পড়েছে 1285 টাকা পার হেড। এখান থেকে দিল্লি অবধি 250 কিলোমিটার, 240 কিলোমিটার, আর সময় লাগবে 3.5 ঘন্টা। মাঝে পড়বে 3টে স্টেশন, আম্বালা ক্যান্টনমেন্ট, কুরুক্ষেত্র আর পানিপথ। 2টো কালকা নিউ দিল্লি শতাব্দী রয়েছে, এটা সকালে আর একটা বিকেলে। বিকেলে যেটা, তার নাম্বার হচ্ছে 12012। ওটা কালকা থেকে ছাড়ে 5:45, চণ্ডীগড়ে 6:15, আর নতুন দিল্লি পৌঁছায় রাত 9:50। এক্সিকিউটিভ ক্লাসে লেগ স্পেস কিন্তু অনেক বেশি নর্মাল চেয়ার কারের তুলনায়। পৃথ্বীজিতের দিল খুশ, তাই তো? অনেকটা বেশি, এটাই আনন্দের ব্যাপার। আগে শতাব্দীতে দিত 1 লিটারের বোতল, এখন দেখুন 500 মিলিলিটারের বোতল দিয়েছে। এখনও অবধি একটা বিস্কুট দিয়েছে, ডাইজেস্টিভ কাপ দিয়েছে, আর টিকিটের মধ্যে আছে ওই চিনি, দুধ আর চা পাতা। পৃথ্বী, ঘুমিও না। আর যখনই তো দিতে হবে, ভোরবেলা উঠিয়ে দিয়েছে ঘুম থেকে, কি করা যাবে? আর কিছু করতেও পারছি না, দেখতেও পাচ্ছি না, দৃশ্যা বলি। আম্বালা ক্যান্টনমেন্ট আসছে। আম্বালা ক্যান্টনমেন্টে ঢোকার কথা 7:33। আর একটা কথা বলা হয়নি, সকালে টেম্পারেচার ছিল চণ্ডীগড়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠান্ডা ছিল, আরামদায়ক। তবে এই পলিউশনটা মানে জাস্ট দেখাও যাচ্ছে না, নেওয়াও যাচ্ছে না। একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হচ্ছে এই পলিউশনটার জন্য। এটা কি পৃথ্বীজিৎ? হ্যাঁ, মানে ঘন ধোঁয়াশা, মানে এত লোক এখানে থাকেন এই পলিউশনের মধ্যে, এটাই ভাবতে অবাক লাগে। চারিদিক দিয়ে উন্নত সিটি এগুলো, চণ্ডীগড় বল বা দিল্লি বল, কিন্তু এই পলিউশনের দিক দিয়ে কী করে মানুষজন থাকেন আর কি। এ তো অবধারিত লাংসের কোনো সমস্যা হতে বাধ্য, হাঁপানির সমস্যা হতে বাধ্য দীর্ঘদিন যদি এখানে থাকা হয়। প্রচুর ভিড়, আমাদের কম্পার্টমেন্টও খচাখচ ভরা। আম্বালা ক্যান্টনমেন্ট শহর এটা তৈরি হয়েছিল 1843 সালে, ব্রিটিশরা তৈরি করেছিল অবশ্যই। আর স্টেশনটা তৈরি হয় 1870-এ। এখানে কিন্তু 2টো জায়গা রয়েছে, একটা আম্বালা ক্যান্টনমেন্ট আর একটা আম্বালা সিটি। আর এই আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছে 10টা ট্র্যাক আর 8টা প্ল্যাটফর্ম। একটা পেপার দিয়ে গেল, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পৃথ্বীজিৎ যথারীতি যোগনিদ্রায় মগ্ন। এত ঘুমালে হবে? যোগনিদ্রা দেওয়ার চেষ্টা করছি, কোথায় আর ঘুমোতে পারছি। যোগনিদ্রা। ব্রেকফাস্ট সার্ভ করা শুরু হলো। একটা ব্রাউন ব্রেড, দুধ, কর্নফ্লেক্স, একটা কলা। আমি দুধ খাবো না, আসলে আমি ল্যাকটোজ ইনটলারেন্স। দুধের প্রোডাক্ট খেলেই সমস্যা হয়। এই বাটারটা অনিচ্ছা সত্ত্বে মাখাচ্ছি হালকা করে। 8:08 ঢোকার কথা ছিল কুরুক্ষেত্রতে, কিন্তু এখন ঢুকবে 8:30-এ। ঘড়িতে এখন 8:24। কুরুক্ষেত্র ঢুকছে, আমাকে দিয়ে গেল এই অমলেটের প্যাকেট, সঙ্গে 2 পিস চিপস আর একটু কড়াইশুঁটি উকি মারছে। এখন ঘড়িতে 8:34। ঢুকলো কুরুক্ষেত্র জাংশনে। এখানে দাঁড়াবে 2 মিনিট। এই কুরুক্ষেত্র নিয়ে বলার কিছু নেই, তবে মহাভারত এবং পুরাণে বর্ণিত যে কুরুক্ষেত্র রয়েছে, যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই জায়গাটা কিন্তু ছিল সরস্বতী নদীর পাড়ে। এবার সরস্বতী নদী এখন আর নেই, আপনারা জানেন। সরস্বতী নদী কিন্তু এখান থেকে আরও অনেক পশ্চিমে ছিল। যাই হোক, তো সেই কুরুক্ষেত্র হতেও পারে, নাও হতে পারে। তবে এই জায়গাটা মোটামুটিভাবে ডেভেলপ করেছিল হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধনের রাজত্বকাল 7ম শতকের শুরুর দিকে, পুষ্যাভূতি বংশ। হর্ষবর্ধনের সময়তে এই জায়গা সবচেয়ে বেশি প্রসপার করেছিল, ওই 630-32 এইরকম সময়, যখন হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন। কুরুক্ষেত্র থেকে তো ছাড়লো, এখান থেকে পানিপথ এর পরের স্টেশন, সেটা হচ্ছে 67 কিলোমিটার। পানিপথে পৌঁছানোর কথা নর্মালি রাইট টাইম হলে 8:50-এ, এখনই বাজে 8:48। এখন টাইম দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন 9:21।
আমি ব্ল্যাক কফি খাচ্ছি। আচ্ছা, আরও একটা তথ্য দিই, চণ্ডীগড় আর দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসও চলে। আসলে বন্দে ভারতটা ছেড়ে আসে আন্দাউরা থেকে। চণ্ডীগড়ের সময় হচ্ছে 3:32 আর নতুন দিল্লি পৌঁছায় 6:25। তো এটা মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিনই চলে। আরও একটা বন্দে ভারত আছে, এটা হচ্ছে 20978। আগেরটা যেটা বললাম সেটা 22448। এই 20978 এই বন্দে ভারত চণ্ডীগড় থেকেই ছাড়ে। এটা দুপুর 3:15 ছাড়ে আর সন্ধে 6:23 দিল্লি ক্যান্টনমেন্টে পৌঁছায়। আর আগের যেটা বললাম সেটা নতুন দিল্লিতে পৌঁছায়। এই দুটো বন্দে ভারত চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার জন্য রয়েছে। আবার যদি নতুন দিল্লি থেকে আসতে চান তাহলে এই দুটো বন্দে ভারতে চলে আসতে পারেন। আরও একটা কথা বলবো, এই যে দ্বিতীয় বন্দে ভারতটা 20978 এটা বুধবার ছাড়া সপ্তাহে 6 দিনই চলে। আরও একটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে 12046 চণ্ডীগড় থেকে ছেড়ে নতুন দিল্লি অবধি শতাব্দী। চণ্ডীগড় নতুন দিল্লি শতাব্দী, এটা যেমনি কালকা নতুন দিল্লি শতাব্দী, ওটা হচ্ছে চণ্ডীগড় নতুন দিল্লি শতাব্দী। প্রত্যেক দিন দুপুর 12:05 চণ্ডীগড় থেকে ছাড়ে আর নতুন দিল্লি পৌঁছায় 3:20। মানে চণ্ডীগড় বা কালকা থেকে প্রচুর অপশান নতুন দিল্লি যাতায়াত করার। ঢুকছে আরেক পৌরাণিক শহর পানিপথে। 8:50 ঢোকার কথা, এখন বাজে 9:20, 9:22 ঢুকবে পানিপথে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এখন সিভিয়ার, খুবই বাজে। এই যে পানিপথ স্টেশন, এটা তৈরি হয়েছিল 1897 সালে। এখানে টোটাল 14টা ট্র্যাক রয়েছে আর 5টা প্ল্যাটফর্ম রয়েছে। এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 2। এই পানিপথের স্টপেজ টাইম হচ্ছে জাস্ট 2 মিনিট। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই ট্রেনটা পুরনো LHB কোচ, কিন্তু দরজাগুলো ম্যানুয়ালি খুলতে হয়, বন্ধ করতে হয়, কিন্তু এখানে অটোমেটেড করা হয়েছে, কিন্তু সেই অটোমেটেড সিস্টেমটা কাজ করছে না। মানে দরজাটা খোলার কথা নয়, অটোমেটিক্যালি খোলার কথা। এটা পুশ বাটন করা আছে ভেতরে, আমি দেখাচ্ছি একটু পরে সিস্টেমটা। ট্রেনটা চলুক, তারপর দরজাটা বন্ধ করে দেখাচ্ছি, কিন্তু সেটা ম্যালফাংশন, কাজ করছে না। এই দেখুন, এই পুশ বাটনটা করা আছে দরজাটা খোলা বন্ধ করার জন্য। দরজাটা লাগিয়ে দিলে সিল হয়ে যাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। এই দেখুন, খুলে যাচ্ছে। ওপাশের দরজাটা ঠিক আছে, ওপাশেরটা বন্ধ হয়ে গেছে, ওটা খোলা যাবে না। স্টেশন এলে ওটাকে খোলা হবে অটোমেটিক্যালি। এখান থেকে দিল্লির দূরত্ব 90 কিলোমিটার। 10:15 রাইট টাইম যেটা বলেছিলাম, এখন দেখাচ্ছে 10:30, 15 মিনিট লেট। এই মুহূর্তে আমাদের ট্রেন 12006 কালকা নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেসের স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই যা ধোঁয়াশা, স্মগ, তাতে ট্রেন লেট করা বিচিত্র নয়। আমার এখন চিন্তা হচ্ছে সন্ধেবেলা আমাদের ফ্লাইট নিয়ে, আমাদের 7:30টায় ইন্ডিগোর ফ্লাইট নতুন দিল্লি এয়ারপোর্ট থেকে, সেটা ঠিক মতো ছাড়লে হয়। দেখা যাক কী হয়, সবই মেনে নিতে হবে। গত বছর এই সময় আমি আর মৈত্রেয়ী নৈনিতাল এসেছিলাম, ফেরার সময় দিল্লি থেকে ফ্লাইট ছিল, মনে আছে আমার, 8 ঘন্টা লেট করেছিল এই নভেম্বর 3rd উইকেই। হ্যাঁ, সবরমতী থেকে দিল্লি চলে, তখন ট্রেনটার নাম্বার হচ্ছে 12915। আবার দিল্লি থেকে যোধপুর যায় একই রেক 22995 এই নাম্বারে। এটা ব্রহ্মপুত্র মেল, কামাখ্যা দিল্লির মধ্যে চলে। এখন এটা কারশেডে যাচ্ছে, এখন 10:35। সবজি মন্ডি কিছুক্ষণ আগে পেরিয়েছে, তারপর এখানে এনে দাঁড় করিয়ে রেখে দিল। আরও 3 কিলোমিটার রয়েছে। 10:38 দেখাচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে, এখন বাজে 10:35, 3 মিনিট। এইমাত্র খবর দেখছিলাম আমি, দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একটু বেটার হয়েছে, সিভিয়ার থেকে 4 করা হয়েছে। এটা দিল্লি সদর বাজার, সদর বাজার না? ওকে, ঢুকে গেছে প্ল্যাটফর্মে, 1 নম্বরই দিয়েছে। ঢোকার কথা আলটিমেটলি নতুন দিল্লি স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো 10:52 1 নম্বর প্ল্যাটফর্মেই। হ্যাঁ, कैसे हैं आप? ओके, চলিয়ে। আচ্ছা, এখনও ভিডিও শেষ নয়, আমাদের ট্রেন যাত্রা শেষ হলো। সন্ধেবেলা আমরা 7:30টায় ইন্ডিগোর ফ্লাইট ধরে কলকাতা যাব, আর এখন আমরা যাচ্ছি
আমাদের বন্ধু তথাগতর বাড়ি। চলো, পৃথ্বীজিৎ আপেলের প্যাকেট নিয়ে পৃথ্বীজিতের অবস্থা খারাপ। কি হয়েছে? মনে হচ্ছে জালি মাল তোলার মতো পৌঁছা। তাই না? হ্যাঁ, আমরা যেদিকে বেরিয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিক, আগে অনেক ভিডিওতে বলেছি, এটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইড। আর ওপাশটা মানে 16 নম্বর প্ল্যাটফর্মের সাইড, সেটা হচ্ছে আজমেরি গেট সাইড। তথাগত গাড়ি পাঠিয়ে দিয়েছে। তথাগতর গাড়ির যিনি চালক, ওনার নাম খুব সুন্দর, ওনার নাম হচ্ছে ফুল সিং। আজকে শনিবার, সেই জন্য দিল্লির রাস্তাঘাট ফাঁকাই। এখান থেকে তথাগতর বাড়ি পৌঁছাতে আমাদের সময় লাগবে মিনিট 50। 11টা 12 বাজে, 12টা নাগাদ পৌঁছে যাব। সবই তো বুঝলাম, কিন্তু তোমার চেহারা তো সাংঘাতিক ভালো হয়ে গেছে। হ্যাঁ, না এটা আলু ভাজা। আলু ভাজা নাকি? আলু ভাজা, স্পেশাল আলু ভাজা, কুমড়ো ফুলের বড়া, ডাল, কুমড়ো ফুল বড়া, একটা পাবদা মাছ আর একটা পাবদা মাছ। মাছটা কোথায়? কি পোনা মাছটা? এরকম অসাধারণ অসাধারণ খাবার দাবার খেয়ে যদি একটু 5 বালিশ জড়িয়ে নাই ঘুমোতে পারলাম, তাহলে কি খাবারটা পুরো হবে ভাই? পাবদার সাইজটা একবার দেখুন। মানে পাবদার রিয়েলি গাবদা সাইজ। হ্যাঁ, রিয়েলি গাদ্দা। পাবদা খতম করে এবার কাতলা মাছের দিকে, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আহা, রেখা, থ্যাংক ইউ সো মাচ। তথাগত, থ্যাংক ইউ সো মাচ। অনেক আমাদের আনন্দ, আমাদেরও খুব ভালো কাটলো, দারুণ সুন্দর কাটলো। চলো, টাটা, রেখা, বাই, দেখা হবে। আমার একটা কথা বলার আছে সবাই। হ্যাঁ, এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঝাউ বাংলার রহস্যে একটা কথা পড়েছিলাম। আচ্ছা, সেখানে কদম্ব পাকড়াশি বলে একটা ক্যারেক্টার ছিল, মনে আছে? কদম্ব পাকড়াশি পেলাকে বলেছিল তোমরা দার্জিলিংয়ে থেকো না, তোমরা নীলপাহাড়িতে যাও। তখন বলেছিল না, নীলপাহাড়িতে না গেলে কি হবে? তো তখন কদম্ব পাকড়াশি বলেছিলেন তোমাদের জানাও নেই যে তোমরা কি হারাইতেছো। হ্যাঁ, নীলপাহাড়ি না গেলে তোমরা বহু কিছু হারাইবা। তা আমার একটাই কথা বলার, যারা শিবাজি চ্যানেল এখনও দেখেননি বা দেখে না, তারা কিন্তু জানেন না তারা কে হারাইতেছে। থ্যাংক ইউ সো মাচ। এখন 4:30 বাজে, আমরা রওনা দিলাম আমাদের টার্মিনাল নাম্বার 1। कितना टाइम लगेगा यहाँ से फुल सिंह जी? कम से कम 45 मिनट। 45 मिनट्स, ঠিক আছে, চলিয়ে। আমরা ডিজি যাত্রায় রেজিস্টার করে নিয়েছি। এটা কিন্তু সবাইকে বলবো, কলকাতা এয়ারপোর্টে বা দিল্লি বড় বড় সব এয়ারপোর্টে ডিজি যাত্রা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। আপনারা ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করে ওখানে যে কিউআর কোডটা আপনার বোর্ডিং পাসে রয়েছে সেটা স্ক্যান করিয়ে নিন, কোথাও ভিড়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। এই যে শিবাজি, এই যে তুই যে সবাইকে ডিজি যাত্রা করে এই যে পরামর্শ দিচ্ছিস, এরপরে দেখা যাবে কালে একদিন নর্মাল লাইনের থেকে ডিজি যাত্রার লাইনে বেশি লাইন দিতে হবে। এত বেশি প্রচার করো, আমি তাতে আপত্তি নেই, কিন্তু জানবে সেটার ফলভোগ তোমাকে একদিন করতে হবে। এটা আবার ঠিক, কারণ এরপর না কালে এটাই হয় যে ডিজি যাত্রায় বেশি লাইন, নর্মালে কম। ওকে স্যারজি, থ্যাংক ইউ, বাই। চলো, আমাদের ওয়েব চেক ইন করা আছে, লাগেজটা ড্রপ করব, তারপর সিকিউরিটিস, তারপর ফোন, আবার ক্যামেরা অন করছি। লাগেজ ড্রপ, সিকিউরিটি সব হয়ে গেছে, আমরা ভেতরে চলে এসেছি। আমাদের গেট দিয়েছে বোধহয় 8 নম্বর, আর ফ্লাইট 20 মিনিট লেট আছে। 7:30টায় ছাড়ার কথা, এখন 7:50 ছাড়বে। গত 7 দিনের শিডিউল যদি চেক করি তাহলে প্রত্যেক দিনই ওই 20 মিনিট আধ ঘন্টা করে লেটই ছেড়েছে এই ফ্লাইটটা। আর কলকাতায় 9:30টায় ল্যান্ড করার কথা, প্রত্যেক দিনই গত 3-4 দিন ল্যান্ড করেছে 10টা, 10:15 এরকম সময়। 8 নম্বর ওপরে, 31 থেকে 45 নম্বর হচ্ছে নিচে। তার মানে দেখ 45 অবধি গেট আছে, ভাবা যায়। চলো, চলে এসেছি 8 নম্বর গেট। 7:43, 8টার মধ্যে ছেড়ে দেবে। এখন বাজে 8:18। উপর থেকে দিল্লি দারুণ লাগছে। কি অনুভব করিতেছো? কেমন হলো অফবিট হিমাচল? ভালো, সুন্দর একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। শেষের দিনেরটা বাদ দিয়ে মালানা গ্রাম দেখতে না পাওয়াটা একটু বাদ রয়ে গেল মনে হচ্ছে। মালানাটা দেখা কমপ্লিট হলে 16 কলা পূর্ণ হতো। হ্যাঁ, একদম 16 কলা। ঠিক আছে, মাঝে কিছু বাকি থাকাও ভালো, সেই টানে আবার ফিরে আসা যায়। পল কি কিছু খাবার দাবার অ্যাড করেছিলে নাকি টিকিট কাটার সময়? চিকেন বিরিয়ানি আর বেভারেজ। বাহ, ফাটাফাটি। চিকেন বিরিয়ানি। এটা বিরিয়ানি কি করে হয় রে ভাই?
ইন্ডিগো কর্তৃপক্ষ জানেন এটা কোন দিক দিয়ে বিরিয়ানি বলা যায়। খেয়ে দেখ তো, কিন্তু পুরো খেয়ে আর কি হবে, লাল হয়ে আছে। হ্যাঁ খেতে মন্দ হবে না হয়তো, খেতে মোটামুটি মানে চালিয়ে নেওয়া যায়, কিন্তু বিরিয়ানি যদি মাথায় ঢুকে যায় তাহলে মুশকিল আছে। এটা আর কি, আর যাই হোক বিরিয়ানি নয়। না মানে বিরিয়ানি মাথায় না ঢুকে খারাপ লাগবে না, ঠিক আছে। যদি বলতো যে আমরা চিকেন ভুনা খিচুড়ি খাওয়াচ্ছি তাহলেও ব্যাপারটা কাছাকাছি জায়গায় একটা দাঁড়াতো, কিন্তু কলকাতাবাসীর সঙ্গে বিরিয়ানি নিয়ে ছ্যাবলামো, দেখি জনগণ মেনে নেবে? একেবারেই না। সেটাই হচ্ছে কথা, এটাই ব্যাপার। ঠিক আছে, বিরিয়ানি না আর কি, খেতে মন্দ না। সবার আগে বিরিয়ানি বললে যে জায়গাটায় এই জিনিসটা হোঁচট খাবে সেটা হচ্ছে চাল, একদম গুঁড়ি গুঁড়ি আতপ চালের মতো চাল। তবে প্রচুর কাজু বাদাম দিয়েছে, বাদাম টাদাম দিয়ে ভালোই বানিয়েছে। এই যে এই বিরিয়ানির আইডিয়া যার মাথার থেকে এসছে, সেই তীক্ষ্ণদর্শী ভদ্রলোক, তিনি কিন্তু একবার মধ্যমগ্রামে একটা বিরিয়ানির আউটলেট খুলতে পারেন। বাকিটা আর কিছু বললাম না, ওই আর কি রম করে চলবে, কিন্তু ঠাং ঠাং করে বাড়ি বেড়ে বেড়ে। এবারে আমার কোনো সন্দেহ। হ্যাঁ ঠিক, ভেবে দেখবেন। ঘড়িতে এখন 10:05, ল্যান্ড করে গেলাম কলকাতার বিমানবন্দরে, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। যথারীতি আনন্দের সীমা পরিসীমা নেই, কলকাতায় ল্যান্ড করে। হ্যাঁ, কতদিন পরে বাড়ি ফিরলাম বল? ঠিক, আবার কয়েকদিন পরে বেরিয়ে যাব। হ্যাঁ মানে বাড়ি ফিরে এসেছি, কিন্তু তাহলে ছুটি নেই, কালকে থেকেই ছোটাছুটি আবার চালু হয়ে যাবে। শিওর, ঠিক, রিল্যাক্স করা হবে না আর কি। না, রিল্যাক্স আমরা করবো এবছরের শেষে, ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারির 12 তারিখ অবধি আমরা ছুটি নিয়েছি। ওই সময় কোথাও যাব না, তার আগে যা ঘোরার ঘুরবো। ওই সময় 3 সপ্তাহ আমরা ছুটিতে থাকবো, আশা করা যায়, আশা করা যায়। এখন বাজে সকাল বলছি, মাথা খারাপ হয়ে গেছে, রাত 11টা 11:05 হয়ে গেছে। বাড়ির দিকে রওনা দিলাম, প্রশান্ত দা চলে এসেছেন আমাদের নিতে। দুর্দান্ত একটা ট্রিপ হলো, অফবিট হিমাচল। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি ছোট্ট করে বলে দিই আমাদের ফিউচার প্ল্যান, এই নিয়ার ফিউচার প্ল্যান। 20 তারিখে আমরা বর্ধমান যাব, ফিরবো, দুটো ছোট ছোট ট্রিপ আছে, তার ভিডিও অবশ্যই আসবে। আর 23 তারিখে আমরা যাব চন্দননগর, WBTDCL এর একটা রিসর্ট হয়েছে চন্দননগরে, নতুন আলো, সেটা এক্সপিরিয়েন্স নেব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, তার ভিডিও অবশ্যই আসবে। আর তারপরে 25 তারিখ আমরা যাব উত্তরবঙ্গ, বাবলুদার সঙ্গে প্ল্যান রয়েছে। সেই বাবলুদা আপনারা সবাই জানেন, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজগুলোর মধ্যে একটা। বাবলুদাকে আপনারা চেনেন, সেই বাবলুদার সঙ্গে আমরা 2-3টে জায়গা কভার করব, নেপালেও যাব, সান্দাকফুতেও যাব। ভালো থাকবেন সকলে, দেখা হবে এর পরের কোনো গল্পে, এর পরের কোনো ভ্রমণের গল্পে। পৃথ্বীজিৎ। হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। তার কারণটা কি জানেন তো, নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা দেখতে হবে, তো আমরা দেখাবো, সঙ্গে থাকবেন আমাদের। শুভরাত্রি। শুভরাত্রি। বল, তুমি একটু বাই করে দাও, দাঁড়াও, এই যে বাই, সবাইকে টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।